আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? হোপফুলি সবাই ভালো আছো। তো আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। তো দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি। আজকে আমাদের যথারীতি যে ক্লাসটা হবে সেটি হচ্ছে আমাদের অপরিচিত গল্পের পর্ব 2 নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আই গেস তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং সাউন্ড ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক ঠিক আছে? ওকে, জি ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সবাই একটু জয়েন করে ফেলো। আমাদের আগে যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো তোমরা অলরেডি আশা করি যারা অপরিচিত গল্পের পর্ব 1 এর ক্লাস করেছো তাদের আসলে বুঝতে সমস্যা হওয়ার কথা না। সাউন্ড ওকে ভাই? ঠিক আছে, ওকে। তো সবাই একটু জয়েন করো, আমরা ক্লাসটা শুরু করতেছি আমাদের আজকের ক্লাস। মাদ্রাসা স্কুলের সিলেবাস কি একই? মাদ্রাসা স্কুলের সিলেবাসে কিছুটা ভিন্নতা আছে, মেজরিটি এক, কিছু জায়গাতে একটু পরিবর্তন আছে। আচ্ছা, তো আশা করি তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ এবং সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, আমি পর্ব 1 এর করিনি, এখন কি ক্লাসটা করতে পারো, বাট তোমাকে তখন পর্ব 1টা আবার দেখে নিতে হবে এই ক্লাসের পরে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি। আমাদের ব্যাকরণের ক্লাস হয়েছে, ফার্স্ট পেপার আমরা 2টা কবিতার ক্লাস করেছি, ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর আমরা 2টা ক্লাস করেছি। আজকে আমাদের অপরিচিত গল্পের উপর একটা পর্ব শেষ। আমরা চেষ্টা করব আমাদের আজকের ক্লাসে আমরা অপরিচিত গল্পটা শেষ করার জন্য। জানি না যে আজকের ক্লাসে আমরা শেষ করতে পারবো কিনা। যদি শেষ না হয় তাহলে আমরা পরের ক্লাসে আবার অপরিচিত গল্পটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে চলো আমরা দেরি না করি, শুরু করি আমাদের আজকের ক্লাস। গত ক্লাসে আমরা যে পর্যন্ত পড়েছি, আমরা লেভেল 3 পর্যন্ত আমরা কোশ্চেন গুলো সলভ করেছি। আজকে আমরা এর পর থেকে আমাদের আলোচনাটা কন্টিনিউ করব। যেহেতু এটা একটা বড় গল্প, সো তোমাদেরকে প্রথম ক্লাসে আমি বলছি যে এটা একটা ধৈর্য নিয়ে আমরা আমাদেরকে আসলে এই টপিকের ক্লাসটা করতে হবে। আচ্ছা, আমরা চেষ্টা করব আজকের ক্লাসে এটা শেষ করে ফেলার জন্য। জানি না যে শেষ করতে পারবো কিনা, যদি না পারি তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। তো ওকে, সো আমরা লেভেল 3 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা এই জায়গা থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো লেটস গো, চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, পিডিএফ কিভাবে পাবো? পিডিএফ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটে গেলে পিডিএফ পাবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাস শুরু করতে। ঠিক আছে ভাইয়া, বাংলা সেকেন্ড পেপারের ক্লাস পাই নাই তো, না করলে পাবা কেমনে? ওকে চলো আমরা একটু দেখি। ভাইয়া ফুল গল্পের মূল ভাব দিবেন? ফুল গল্পের মূল ভাবটা তোমাদের প্রথম ক্লাসে মূল ভাবটা কি এটা গল্প পড়ানোর আগে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে চলো আমরা শুরু করি। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। বুঝতে পারতেছো, এখানে এই অংশটা মামার সম্পর্কে বলা হয়েছে যে মামা অত্যন্ত পাকা লোক। তাহলে এইখান থেকে আমরা জানতে পারলাম অত্যন্ত কি লোক? পাকা লোক। এই পাকা বলতে বোঝানো হচ্ছে অত্যন্ত চালাক মানুষ। মামা খুবই চালাক মানুষ, এই জন্য মামা হচ্ছে আমাদের পরিবারের প্রধান গর্বের সামগ্রী। ওকে, এবার বলছে যেখানে আমাদের কোনো সম্বন্ধ আসে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন। তাহলে মামা কি দিয়ে জিতে? যে কোনো কিছু আসলে যদি পরীক্ষা প্রশ্ন আসে, মামা কি দিয়ে জিতেন? মামা হচ্ছে তার বুদ্ধি দিয়ে যে কোনো সময় যে কোনো সমস্যা তিনি মোকাবেলা করতে পারেন। অনুপমের বিয়ের জন্য যদি কোনো সম্বন্ধ আসে, সেটা মামা মামার বুদ্ধি দিয়ে কি করবেন? সেই জায়গাতে মামা জিতবেন। অর্থাৎ মামা কখনো হারেন না, এটা বলছেন। যেহেতু অনেক চালাক মানুষ, এই জন্য মামা হারেন না। একবারে ধরা কথা, এই জন্য আমাদের অভাব না থাকিলেও, অর্থাৎ এই লাইনটা একটু বুঝো, বলছে মামা অনেক চালাক হওয়ার কারণে আমাদের যদি কখনো এমন হয় যে আমাদের অভাব নাই, আমাদের অভাব না থাকিলেও অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। অর্থাৎ আমাদের কোনো জিনিসের দরকার নাই, অভাব নাই, কিন্তু অন্য আরেকটা পক্ষ তার অভাব থাকলেও আমরা তার উপর দিয়েও জিতবো। অর্থাৎ মামার সবসময় চিন্তাধারা হচ্ছে সে সবসময় জিতবে, এতে কার কি হইলো না হইলো এটা দেখার বিষয় না, কিন্তু মামা জিতবে। আমাদের সংসারে এই জেদ, ইহাতে যে বাছুক আর যে মরুক, অর্থাৎ এটাই আমাদের একটা মামার একটা জেদ বা আমাদের সংসারের একটা জেদ, যে
আমরা জিতবো। এরপরে কে বাঁচলো কে মরলো এটা আসলে দেখার বিষয় না। যেরকম ভাবে উদাহরণ দিয়েছে যে কারো অভাব থাকলে, আমাদের অভাব না থাকলে আমরা তার উপর দিয়েও জিতবো, অর্থাৎ ছাড় দেওয়ার মানসিকতা নাই। এরপর আমরা দেখবো, এই অংশে আমরা দেখবো গায়ে হলুদের যে ব্যাপারটা ছিল অপরিচিতা গল্পে। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, অর্থাৎ খুব একেবারে ধুম করে একদম জমজমাট ভাবে গায়ে হলুদ হলো। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হইবে। বাহক বলতে এখানে বোঝানো হচ্ছে পাত্রপক্ষ। কি বোঝানো হচ্ছে? পাত্রপক্ষ। অর্থাৎ এই যে অনুপমরা আছে, এত মানুষজন গায়ে হলুদে গেছে, যে এটা কত মানুষ গেছে এটা যদি হিসাব করতে হয় তাহলে আদমশুমারি করা লাগবে। আদমশুমারি মানে তো বুঝোই, ওই যে প্রতি হালনাগাদ করে না, যে দেশের জনসংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, এটা মানুষ গণনা। তো এটার জন্য এরকম আদমশুমারি করা লাগবে, এবং এটার জন্য কি রাখা লাগবে? এটার জন্য কেরানি রাখা লাগবে, না হলে আসলে এই যে কি এই যে আদমশুমারি এটা আসলে করা যাবে না। তার মানে বুঝতে পারতেছে অনেক মানুষ অনুপমরা কল্যাণীদের বাড়িতে গিয়েছে। তাহাদিগর বিদায় করিতে অপর পক্ষ, এই অপর পক্ষ বলতে বোঝানো হচ্ছে যে শম্ভুনাথকে, অর্থাৎ শম্ভুনাথদের পক্ষ বা কল্যাণীদের পক্ষ। অর্থাৎ এই যে এতগুলো মানুষ পাত্রপক্ষ থেকে আসছে, এই মানুষগুলারে একেবারে খাওয়ায় আদর আপ্যায়ন করে এইটা করতে শম্ভুনাথরা নাকাল হইতে হবে, অর্থাৎ একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, কাহিল হয়ে যাবে। সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। অর্থাৎ এবার এই কথা চিন্তা করে যে হ্যাঁ একদম আচ্ছা জায়গায় দৌড়ছি, এত মানুষ আমরা আসছি, দেখি এবার এত মানুষ কি করে, কিভাবে আদর আপ্যায়ন করে। ব্যান্ড বাঁশি শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের, অর্থাৎ যত রকমের বাদ্যযন্ত্র আছে সবকিছু একসাথে মিলাইয়া বর্বর কোলাহলের মত্ত শব্দের অর্থ হচ্ছে মাতাল বা পাগল, মত্ত হস্তি শব্দের অর্থ হচ্ছে কি হাতি। ওকে, তো বলছে যে বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি বিবাহ বাড়িতে গিয়ে উঠেছিলাম। অর্থাৎ খুব একদম পুরা একদম যত রকমের যত ব্যান্ড যা বাদ্যযন্ত্র সবকিছু নিয়ে খুব একদম জমজমাট ভাবে, খুব জমকালো ভাবে অনুপম কি করলো? কল্যাণীদের বাড়িতে গেল। এই লাইনটা আমাদেরকে একটু বুঝতে হবে যে বর্বর কোলাহলের মত্ত হস্তি, এটা দিয়ে কি বুঝেছে? দেখো এই লাইনটা আমাদের এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। এটার ব্যাখ্যা হচ্ছে অনুপম বুঝাতে চেয়েছেন যে বিয়ে বাড়িতে যে উচ্চ স্বরে ব্যান্ড পার্টি, তারপর হচ্ছে বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো হয়েছিল তা অত্যন্ত কর্কশ এবং বিরক্তকর ছিল। অর্থাৎ অনেক সময় হয় না যে দেখবা যে গায়ে হলুদের অনুষ্ঠান থাকলে পাশের বাড়িতে এত জোরে জোরে সাউন্ড, এত জোরে জোরে গান লাগায় যে খুবই বিরক্তকর, এরকম। তিনি সেই শান্ত সুন্দর পরিবেশ নষ্ট হওয়াকে তুলনা করেছেন বুনো হাতির পায়ের নিচে সুন্দর পদ্মফুল দলিত হওয়ার সাথে। অর্থাৎ সরস্বতীর পদ্মবনকে একেবারে সুন্দর গোছানো পদ্মবন, এই পদ্মবন বলতে বোঝানো হচ্ছে যে কল্যাণীর সাজানো বাড়ি বা সাজানো সংসার, একদম পদ্মবন কি করছে? নষ্ট করে ফেলছে। দলিত মানে পা দিয়ে পিষে ফেলা, এরকম। অর্থাৎ একটা শান্ত পরিবেশকে, শান্ত বাড়িকে তারা এরকম এইভাবে ব্যান্ড, এইভাবে বাঁশি গান বাজনা নিয়ে গেল, যে মনে হচ্ছে পদ্মবন কি হয়েছে? দলিত বিদলিত করছে, এরকম। সেটা মনে হচ্ছে কিসের? সাধারণ মানুষের পা দিয়ে না, বুনো হাতি, মানে ওই যে ওইখানে যেটাকে বলছে যে মত্ত হাতি, এই মত্ত হাতি দিয়ে কি করছে? একদম মানে যা ইচ্ছে তা করে ফেলছে, যা তা করে ফেলছে, এটা বুঝাইছে। যাই হোক, এরপরে দেখি আংটিটা হারাতে জরি জহরতে আমার শরীরে যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি, এই ভাবি মানে হচ্ছে হবু, ঠিক আছে, হবু জামাই। অর্থাৎ অনুপম এত পরিমাণে সে সোনা গহনা এত কিছু পড়ছে। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একটা ছেলে, এই ছেলের একদম হাতে তুমি দেখতে পাচ্ছ আংটি আছে, গলাতে অনেক ধরনের হার, এবং এই যে অনেক ধরনের কারুকাজ, অনেক ধরনের অর্নামেন্টস পড়েছে। তো অনুপম এরকম বলছে এত কিছু পড়ার কারণ কি? যে তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কতক সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। বিয়ে বাড়িতে এরকম হয়, দেখবা বিয়ে বাড়িতে সবসময় দেখবা যে বিয়ে বাড়িতে এক পক্ষ খুশি, কোনো না কোনো একজন খুশি থাকে না, তাই না? যে খুশি থাকে না, কোনো না কোনো একটা কারণ নিয়ে খুশি থাকে না, ফুফা খুশি থাকে না, মামা খুশি থাকে না, আদর আপ্যায়ন হয় না। তো এখানে দেখা গেল অনুপমের মামা বিয়ে বাড়িতে ঢুকে সে খুশি হলো না। একে তো উঠানে বরযাত্রীর জায়গা সংকুলন হওয়াই শক্ত, তার উপরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। এখান থেকে পরীক্ষাতে এমসিকিউ আসে যে কল্যাণীদের আয়োজন কেমন ছিল? নিতান্ত মধ্যম রকমের। অর্থাৎ একে তো জায়গা ছিল কম, এত পরিমাণ বরযাত্রী গেছে যে এদেরকে জায়গায় দিতে পারতেছে না, এক। দ্বিতীয়ত দেখা গেল যে আয়োজনগুলো খুব একদম জমকালো আয়োজন, অনেক খাবার অ্যারেঞ্জমেন্ট, অনেক কিছু এরকম করে নাই, খুব সাদামাটা টাইপের, মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, অর্থাৎ অনেক বেশি বিনয় দেখাচ্ছে না।
অর্থাৎ বিয়ে বাড়িতে গেলে অনুপমের মামা ভেবেছিল যে তাকে অনেক বেশি বিনয় করবে, তাকে অনেক বেশি আসার পরে একদম তাকে শরবত দিবে, কি অবস্থা, তাকে হাত পাখা দিয়ে বাতাস করবে, এরকম অনেক বেশি বিনয় দেখাচ্ছে না, মুখে তো কথাই নাই। অর্থাৎ শম্ভুনাথ বাবু আমরা আগেই জানি কল্যাণী বাবা শম্ভুনাথ খুব বেশি কথা বলেন না, অনেক বেশি কথাবার্তা বলেন না। তো তারপরে সে আসলে তার ব্যয়ের সাথে তুলনামূলক ওরকম কথাবার্তা বলতেছে না। কোমরে চাদর বাঁধা, এখানে আমরা দেখতে পাবো অনুপমের শম্ভুনাথের এক উকিল বন্ধু আছে, সেই বন্ধুর বর্ণনা। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর তার এক উকিল বন্ধু। বিপুল শরীর বলতে বোঝাচ্ছে খুব মোটা সোটা, বুঝছো, খুব মোটা সোটা টাইপের এক শম্ভুনাথের এক বন্ধু ছিল। যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে গদগদ বছরে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে, করতল, এই করতল হচ্ছে, এটা হচ্ছে করতল মানে এটা বাদ্যযন্ত্রকে এখানে বোঝাচ্ছে, এই যে কনসার্ট পার্টি ইত্যাদি বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতে ইহা এসপার ওসপার হয়ে যেত। এসপার ওসপার মানে হচ্ছে মীমাংসা, এটা মানে কি, এটা মানে হচ্ছে মীমাংসা। ওকে, তো বলছে যে অনুপম শম্ভুনাথ বাবু তো আমাদেরকে অনেক বেশি তেল মারে নাই, অনেক বেশি আমাদেরকে খুব বেশি কথাবার্তা বলে নাই, কিন্তু শম্ভুনাথ বাবুর পরিবর্তে শম্ভুনাথ বাবুর এক উকিল বন্ধু সে আমাদেরকে অনেক বেশি কি করছে, অভিষিক্ত করছে, অনেক বেশি আমাদেরকে আদর আপ্যায়ন করছে, খোঁজ খবর নিছে। যদি শম্ভুনাথের বন্ধু যদি এই কাজ না করতো, মামা ওখানে বিয়ে ভেঙে দিত, এটা মীমাংসা হয়ে যেত। এসপার ওসপার মানে হচ্ছে মীমাংসা হয়ে যাওয়া। আমি সবাই বসিয়া কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া, অনুভব যখন সবাই বসছে, সবাই বলতো ওই যে বিয়ের যে স্টেজ থাকে সেখানে যখন বসছে, তখন মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইলো জানি না। কিছুক্ষণ পর শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। মামা শম্ভুনাথকে কি জানি বললে, এরপর শম্ভুনাথ আবার অনুপমের কাছে আসছে। ব্যাপারখানা এই সকলের না হোক, কিন্তু কোনো না কোনো মানুষের জীবনে কিছু একটা লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। মামা জীবনে একটাই লক্ষ্য, একটাই মিশন, মামা কোনোদিন কারো কাছে ঠকবে না। আমরা ইতিমধ্যে জেনেছি। তার ভয় তার বেহাই তাকে গয়নায় ফাঁকি দিয়ে দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সেই ফাঁকির আর প্রতিকার চলিবে না। বুঝছো কি লাইন বলছে? মামা চিন্তা হচ্ছে যদি বিয়ে হয়ে যায়, যেই পরিমাণ গহনা দেওয়ার কথা ছিল, গহনা যদি কম দেয় কিংবা আসল গহনা না দিয়ে যদি নকল গহনা দিয়ে দেয়, তাহলে বিয়ে কবুল বলে ফেলাইলে, বিয়ে হয়ে গেলে বিয়ে কি আর ভাঙা যাবে? তো মামা দেখছো কি পরিমাণ সে চালাক, সে চিন্তা করতেছে যেই পরিমাণ গহনা দেওয়ার কথা, এই গহনা যদি কখনো যদি কম দেয়, কম দামি গহনা দেয়, ডুপ্লিকেট গহনা দেয়, কিংবা যে ওজনের যতটুকু দেওয়ার কথা ছিল তার থেকে যদি কম দেয়, বিয়ে হয়ে গেলে তো এটার আর কোনো রক্ষা নাই, প্রতিকার নাই। তো বলছে বাড়ি ভাড়া সহগত লোক বিদায় প্রবৃত্তি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে, তাতে মামা ঠিক করিয়াছেন দেওয়া থোয়ার সম্বন্ধে এই লোকটি শুধু মুখের কথার উপরে ভর করা চলিবে না। অর্থাৎ শম্ভুনাথ বাবু বলছে এটা দিবে, এটা খালি মুখের কথার উপর ভর করলে, মুখের কথার উপর বিশ্বাস করলে এটা হবে না। সেজন্য বাড়ির শেকরা শুদ্ধ সঙ্গে আনিয়াছেন। এবার মামা কি করছে, শেকরাকে নিয়ে আসছে। শেকরা কারা? যারা ওই যে গহনার কাজ করে, যারা গহনার কি করে, কাজ করে। একদম কি করছে, একদম গহনা নিয়ে শেকরা নিয়ে আসছে, যাতে করে যেই পরিমাণ গহনা দেওয়ার কথা ছিল সেটা দিছে কিনা এটা যাতে শেকরা যাতে মেজারমেন্ট করে মেপে, তারপর যদি শেকরা যদি বলে যে ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে, তাহলে বিয়ে হবে। এবার দেখো পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা এক তক্তপোষ মানে হচ্ছে এখানে চৌকি, কাঠের চৌকি টাইপের আর কি, যে মামা এক তক্তপোষের উপর এবং শেকরা তাহার দাড়ি পাল্লা কোষ্ঠীপাতর প্রবৃত্তি লইয়া মেজে বসিয়াছে। কোষ্ঠীপাতর বলতে এখানে বোঝানো হচ্ছে যে সোনা মাপার যেই গহনা করা, যাচাই করার যেটা আর কি, এটাকে বোঝাচ্ছে। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহ কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? শম্ভুনাথ এবার মেয়ে ছেলের পক্ষ থেকে ছেলে কি বলে, ছেলের কথাও শুনতে চাচ্ছে। আমি মাথা হেড মানে কি, হেড মানে হচ্ছে নিচ, আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রইলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হবে। এইখানেই সমস্যা। অনুপমের তখন উচিত ছিল যে কি, আমার কিছু বলার আছে, কিন্তু অনুপম কিছুই বললো না। বুঝছো বললো যে কি, যে ও আবার কি বলবে, আমি যা বলবো তাই হবে। বুঝছো কি, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, কোনো সমস্যা? তাহলে বুঝতে পারতেছো? এখন তোমার যদি এই সিচুয়েশনে তোমার শ্বশুর মশাই, তোমার মামা যদি একটা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, কিংবা তোমার বাপে কিংবা বড়রা কেউ, আর তোমার যদি এরকম যদি জানতে চায়, তাহলে তুমি কি করবা? মামার কথার উপর ভর করে, বাপের কথার উপর ভর করে বসে থাকলে কি হবে? না, তোমাকে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে, সবকিছু বলতে হবে। বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করো, শম্ভুনাথ আমাদের দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলবে তাই হবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলবার নাই। আমি একটু ঘাড় নাড়া ইঙ্গিত জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার।
এবার বাবু যখন বললো ঠিক আছে তোমার মামা যেটা বলছে এটাই কি ঠিক, এবার সে একটু ঘাড় নাড়াইছে অনুপম যে হ্যাঁ আমার মামা বলছে সেটাই সঠিক। অনধিকার মানে অধিকার নাই, অনধিকার মানে অধিকার চর্চা করা যায় না, এটাকে বলে অনধিকার, অধিকার নেই, অর্থাৎ মামার উপর কথা বলার আমার কি নাই, রাইট নাই, এটা সে বুঝাইছে। আচ্ছা তবে বস, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিয়াতেছি, হ্যাঁ আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। তারা বুঝতে পারতেছে যে মেয়ের গা থেকে এখানে গহনাগুলো কি করতেছে, খুলে আনতেছে। এটা অনেক বড় অসভ্যতা না যে মেয়ে গহনা পড়ছে, এখন বিয়ে হবে, এই বিয়েতে এতটুকু বিশ্বাস তারা আসলে করতে পারতেছে না যে মেয়ের ফ্যামিলি বা শম্ভুনাথ আসলে গহনাগুলো ঠিকঠাক ভাবে দিবে। মা বলিলেন অনুপম এখানে কি করবে, ও সবাই গিয়ে বসো। এবার মা বললো ঠিক আছে, যদি তাই হয় তাহলে অনুপম আর কি করবে, অনুপম সবাই যাক, মানে বিয়ের মঞ্চে যাক, স্টেজে যাক। শম্ভুনাথ বলিলেন না সবাই নয়, এখানেই বসতে হবে, অর্থাৎ সবাই যাওয়া লাগবে না, আপনারা এখানে বসেন, এটা শম্ভুনাথ বলছে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন, সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা। এবার গহনাগুলো যখন মেয়ের গা থেকে যখন নিয়ে আসছে তখন দেখলো যে এই গহনাগুলো হচ্ছে পিতামহীদের আমলের। পিতামহী বলতে বোঝানো হচ্ছে, আমরা যদি সহজ করে বলি, বাপের পূর্ববর্তী প্রজন্ম, দাদা, হ্যাঁ বা দাদার বাপ, এই টাইপের, বুঝছো, দাদা বা দাদার বাপ এই টাইপের বলছে যে এই আমলের, অর্থাৎ প্রাচীন আমলের, হাল ফ্যাশনের নয়। হাল শব্দের অর্থ হচ্ছে বর্তমান, অর্থাৎ বর্তমান সময় না। গহনার ক্ষেত্রে যেটা হয়, গহনা যত বেশি পুরনো হয়, যত বেশি প্রাচীন হয়, যত বেশি আগের হয়, সেই গহনা তত বেশি ভালো হয়। কথা বুঝছো, সেই গহনাগুলো তত বেশি কি হয়, ভালো হয়, সেই গহনাগুলো তত বেশি দাম, মানে দামি হয় এবং তত বেশি এগুলা খাঁটি হয়। তো শম্ভুনাথ যখন মেয়ের গা থেকে যখন এই গহনাগুলো যখন আনলো তখন দেখলো যে এইগুলো তো বর্তমান সময়ের কোন সূক্ষ্ম কাজ কিংবা নর্মাল কোন গহনা নয়, সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। তাহলে এই গহনা সম্পর্কে বলা হয়েছে গহনাগুলো ছিল মোটা আর গহনাগুলো ছিল ভারী, সূক্ষ্ম কাজ নয়। সূক্ষ্ম মানে কি, এখানে বোঝাচ্ছে হালকা, হালকা কাজ। গহনাতে দেখবা যে মেয়েদের গহনাতে, যেই গহনাতে সাধারণত কি হয়, কাজ বেশি হয়, সেটা ওজন বেশি হয়, সেটা দাম বেশি হয়। কিন্তু শম্ভুনাথ যে গহনাগুলো আনলো, এই গহনাগুলো কোনোভাবেই কি না, কম দামি না, এবং এগুলো কোনোভাবে বর্তমান সময়ের না, কিংবা এগুলোতে এক খুব হালকা পাতলা কাজের কম না। শাকরা গহনা হাতে তুলিয়ে বলিলেন এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই। এমন শোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। খাদ বলতে এখানে বোঝানো হচ্ছে ভেজাল, অর্থাৎ এই যে গহনা, এই গহনাগুলোতে কি নাই, কোনো ভেজাল না। এখনকার দিনে তো এত ভালো সোনা পাওয়াই যায় না। তাই বলি আসে মকর মুখা। মকর শব্দের অর্থ হচ্ছে কুমির। মকর মুখা বলতে বুঝাই কুমিরের মুখের মতো, কুমিরের মুখের মতো, বুঝছো, কুমিরের মুখের মতো। একটা মকর মুখা সে কি করলো, একটা মোটা একটা বালায় একটু চাপ দিয়ে দেখিল, তাহা বাকিয়ে যায়, অর্থাৎ যেহেতু বেঁকে গেছে তার মানে ঠিক আছে, ওকে। মামা তখনই নোট বইয়ে গহনাগুলো ফর্দ টুকিয়ে ধরিলেন। মামা কত বড় চালু দেখছো। মামা আবার কি করছে, মামা যখন শেখরা যখন বলতেছে তখন মামা এগুলো আবার নোট বইয়ের মধ্যে কি করতেছে, টুকে নিতেছেন, যে হ্যাঁ গহনা এতটুকু, এটা এতটুকু, এটা এতটুকু, অর্থাৎ এখন যা যা দেখাইতেছে তা আবার পরে দেয় কিনা, এখন সবই দেখাইতেছে। যাওয়ার সময় মেয়ের গা থেকে কিছু গহনা খুলে রেখে দিল, তাও তো সমস্যা। এবার মামা সবকিছু কি করতেছে, টুকে নিছে। পাশে যাহা দেখা হইলো, হ্যাঁ তাহার কোনটা কম পরে হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দেওয়ার কথা সেগুলো সংখ্যায়, দরে, বরে, ভারে তার অনেক বেশি। এবার মামা হিসাব করে দেখলো শম্ভুনাথ যত যেই পরিমাণ গহনা দেওয়ার কথা, সংখ্যার দিক থেকেও এটা বেশি, দামের দিক থেকেও বেশি দিছে, এবং ওজনের দিক থেকেও শম্ভুনাথ তার মেয়েকে গহনা বেশি দিছে। গহনাগুলোর মধ্যে একজোড়া ইয়ারিং, ইয়ারিং মানে তো বুঝো কানের দুল, একজোড়া কি ছিল, ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেটাকে শেখরার হাতে দিয়ে বলিলেন এটা একবার ফরক করে, ফরক মানে হচ্ছে কি যাচাই, টেস্ট করে দেখো। এবার শম্ভুনাথ এখানে খুব চালাকি করছে। শম্ভুনাথ কি করছে, বলে ঠিক আছে আমাদের গুলো তো দেখলেন, আমরা সব অরিজিনাল দিছি, আপনাদের শেখরাই বলছে যে গয়না এখনকার দিনে এই গহনা পাওয়া যায় না। তো এবার একটা ইয়ারিং নিছে শম্ভুনাথ, ওখান থেকে একটা ইয়ারিং নিয়ে বললো যে এবার তুমি এইটা একটু দেখো তো, এটার কি অবস্থা। এবার দেখো শেখরা কি বলে। শেখরা কইলো ইহা বিলাতি মাল, অর্থাৎ এটা বিদেশি মাল, আমরা বলি না চায় না, বেশি দিন যায় না, তো বললো যে ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্য, অর্থাৎ এটাতে সোনা কম আছে, ভেজাল বেশি এটাতে, এই ইয়ারিং এর মধ্যে। শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বললেন এটা আপনারাই রাখিয়া দিন। এবার শম্ভুনাথ ওই যে যেটার মধ্যে যেটা ভালো সোনা না, ওইটার হাতে দিয়ে বললো যে এটা আপনারাই রেখে দিন। কেন এই কথা বলছে, কেননা এই ইয়ারিং দিয়ে তারা কল্যাণীকে আশীর্বাদ করছে। কথা বুঝছো, এই ইয়ারিং দিয়ে কি করছে, কল্যাণীকে আশীর্বাদ করছে। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়ে কন্যাকে তাহারা আশীর্বাদ করেছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। এবার তো মামাদের চরম অপমান ফিল করছে যে শম্ভুনাথের সব গহনা, সবকিছু ওকে, সবকিছু সলিড, আমি যেটা দিলাম এটাই শেখরা বলতেছে, আমার আনা শেখরা বলতেছে যে এটাতে সোনার ভাগ কম, বিলেতি মাল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরে কিছু উপরে পাওনা জুটিল।
বললো যে মামা চায় মামা সব সময় মানুষকে ঠকাবে, সে জিতবে, কিন্তু এবার সে নিজেই ঠকে গেল, সে নিজে অপমানিত হলো। এই যে আনন্দ উপভোগ করা, এটা থেকে এবার সে কি করলো, বঞ্চিত হইলো। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোগে। সম্রাট বললেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াই দিই। বলছে আগে, এখন আর আপনাদের সবাই যাওয়া লাগবে না, আগে আপনারা খেয়ে নেন। এখন সাধারণত তোমরা যারা বিয়ে টিয়ে জীবনে খাইছো, বিয়ে হয়তো করো নাই কিন্তু বিয়ে তো জীবনে খাইছো, তো বিয়েতে কি হয়, সাধারণত বিয়েতে হয় যে ছেলেরা মানে বিয়ের ক্ষেত্রে কি হয়, বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে আগে খাওয়া দাওয়ার আগে আগে বিয়ে, আগে কবুল বলে, বিয়ে করে, সাইন দেয়, তারপরে বর খাওয়া দাওয়া করে। কিন্তু শম্ভুনাথ যখন মামা যখন বলতেছে, তখন শম্ভুনাথ বলছে যে না, আগে আপনারা খেয়ে ফেলেন। তাহলে জিনিসটা উল্টো হয়ে গেল না? এবার দেখো শম্ভুনাথ কেন বলছে যে আপনারা খেয়ে ফেলেন। মামা বললেন, সে কি কথা, লগ্ন অর্থাৎ লগ্ন হবে না, বিয়ের যাবতীয় কার্যক্রম সেগুলো হবে না, সেজন্য কিছুই ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নিহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল, বরযাত্রীদের আহার হয়ে গেল। এর মধ্য দিয়ে শম্ভুনাথ কি করছে, বরযাত্রীদের অর্থাৎ অনুপমদের যে গেস্টরা আছে তাদেরকে কি করছে, খাওয়াই দিছে সিস্টেম করে। আয়োজন আড়ম্বর ছিল না, আড়ম্বর বলতে খুব হাইফাই, খুব জাঁকজমক এই টাইপের ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলে তৃপ্তি হইল, অর্থাৎ সবাই খুব তৃপ্তি করে খাইছে। বরযাত্রীদের খাওয়া শেষ হইল, শম্ভুনাথ আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করি, অর্থাৎ বিয়ের আগে বর কেমনে করে খাইবে, আগে তো বিয়ে হবে, পরে খাওয়া দাওয়া হবে। এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশে তিনি সম্পূর্ণ উপেক্ষা করি আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়ে যাইতে দোষ কিসের, অর্থাৎ তুমি কি বলো, খেয়ে ফেললে সমস্যা কি। মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারলাম না। যেহেতু মামা বসার জন্য অনুমতি দেয় নাই, অনুপম ওখানে স্টিল দাঁড়ায় আছে। তখন শম্ভুনাথ মামাকে বলিলেন, আপনাদেরকে আর অনেক কষ্ট দিয়েছে। এবার মেয়ের বাপ মামারও বলতেছে, অনুপমের মামা, যে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নয়, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বেড়াইতে করি না, এখন তবে এখন তবে আপনারা আসেন, বুঝছো? ওকে, এরপর খেয়াল করো, এবার বলছে, মা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত, ঠিক আছে, তো রাত তো অনেক হয়ে গেছে, সমস্যা নেই, আমরা তো রেডি আছি, চলেন না, সবাই চলেন। সোমনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। বলছে সবাই চলেন, সোমনাথ বলছে গাড়ি রেখে দিই, অর্থাৎ আপনারা চলে যান। মামা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করেছেন নাকি, মজা লইতেছেন, ঠাট্টা করতেছেন? সোমনাথ কহিলেন, ঠাট্টা তো আপনি করিয়া সরিয়াছেন, ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এই উক্তিটা পরীক্ষাতে অনেকবার আসছে, ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এটা কার উক্তি? এটা সোমনাথের উক্তি, অর্থাৎ আপনারা এই সম্পর্কটাকে ঠাট্টায় বানাই ফেলাইছেন। এই ঠাট্টার সম্পর্ককে আমি আর পার্মানেন্ট করব না, স্থায়ী করব না। মামা দু চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রইলেন। সোমনাথ কহিলেন, আপনাদের কন্যার আমার কন্যার গহনা আমি চুরি করিব, একথা যাহারা মনে করে তাহাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অর্থাৎ আপনারা যে মনে করছেন আমি গহনা, মেয়ের বাপ হয়ে আমি গহনা চুরি করব, এই কথা যারা বলতে পারে তাদের কাছে আমি মেয়ে দিতে পারবো না। চলো আমরা কোশ্চেন সলভ করি। বলছে আমরা লেভেল 4 এ এখন কোশ্চেন সলভ করবো। বলছে অনুপমের মামার সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ কি? বিশ্বাসের অভাব, অন্তর অতৃপ্তি, অধিক লোভী হওয়া, তারপর হচ্ছে অতি চালাক হওয়া। কোনটার কারণে? অনুপমের মামা সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ কি? কেন সে শেখরা নিয়ে গেল? কেন শেখরা নিয়ে গেল? চলো কোশ্চেনটা সলভ করো দ্রুত। গুড। তাহলে সে আসলে বিশ্বাস করতে পারতেছে না, যে তার ভিতরে এই পূর্ণ বিশ্বাসটা নাই যে কি করতে পারে, দিতে পারে। বুঝছো? এরপর বলছে শ্বশুরের সামনে অনুপম মাথা হেট করে রাখার কারণ কি? শ্বশুরের ব্যবহার, লজ্জায়, বিয়ের আয়োজন দেখে, মামার গহনা পরীক্ষার কারণে। শ্বশুরের সামনে অনুপম মাথা হেট করে রাখার কারণ কি? লজ্জায়, তারপর হচ্ছে কি, বিয়ের আয়োজন দেখে, মামার গহনা পরীক্ষা করার কারণে। দ্রুত কোশ্চেনগুলো সলভ করো, দ্রুত। ওকে, তাহলে কেন? এটার উত্তর হচ্ছে মামার গহনা পরীক্ষার কারণে। বুঝছো? তোমরা অনেকে উত্তর করতেছো যে লজ্জায়। লজ্জায় না, বরং তার মামা গহনা পরীক্ষা করতেছে, এটা তার কাছেও একটু খারাপ লাগছে, এই জন্য সে। ওকে, এরপরের প্রশ্ন বলছে বিয়ের আসর অনুপম সম্পর্কে কি কথা প্রমাণিত হয়েছে? কাপুরুষ,
ভীরু, মেরুদণ্ডহীন, তারপর হচ্ছে আস্থাহীন। এখন এই কোশ্চেনটা দেখো অনেকগুলো দেখে মনে হচ্ছে যে সবই তো সিমিলার, কাছাকাছি, বাট অনুপম সম্পর্কে আসলে অপরিচিতা গল্পে যেটা প্রসিদ্ধ যে আনসারটা সেটা কোনটা হবে, সেটা হচ্ছে মেরুদণ্ডহীন, অর্থাৎ সে একটা মেরুদণ্ডহীন পুরুষ। কাপুরুষ মানে যে পুরুষ ভয় পায়, সে ভয় পায় না, বরং তার নিজের মেরুদণ্ডই নাই, বুঝছো? মানে নিজের আসলে যতটুকু দরকার থাকার কথা একজন পুরুষ হিসাবে তার মধ্যে সেটা নেই। ওকে, এরপরে বলছো অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা কোন আমলের? অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা কোন আমলের? অপরিচিতা গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা কোন আমলের? তাহলে অপরিচিত গল্পে কল্যাণীর বাবার দেওয়া গহনা হচ্ছে পিতামহীদের আমলের। খ, এরপর বলছে শেখা মকরমুখা একখানা বালা একটু চাপ দিয়ে দেখিল, তাহা বাঁকিয়ে যায়। এখন সোনা যদি এরকম বেঁকে যায়, সাধারণত ডুপ্লিকেট বা খাঁটি সোনা না হলে, নকল হলে, ভেজাল থাকলে এগুলো সহজে বেঁকে যায় না, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে খাঁটি সোনা। ওকে, আচ্ছা, এরপর বলছে কোনটি মকরমুখা ছিল? নূপুর, আংটি, লকেট, বালা। তো এই তিনটা জিনিস আমরা আসলে গল্পে পাই নাই, তার মানে উত্তর হচ্ছে কি? বালা। এরপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিত গল্প অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কি ছিল? কন্যার পিতার গরিব হওয়া, যৌতুক দিতে না পারা, মামার হীন ব্যবহার, শম্ভুনাথ বাবুর অনিচ্ছা। তাহলে কোন কারণে আসলে বিয়েটা ভেঙে যায়? তো আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে যে মামার হীন ব্যবহারের কারণে, আসলে নিচু ব্যবহারের কারণে বিয়েটা ভেঙে যায়। অপরিচিতা গল্পে অনুপমের মামার মুখ লাল হয়ে উঠলো কেন? অপমানে, লজ্জায়? এই কোশ্চেনটা সলভ করো। অনুপমের মামার মুখ লাল হয়ে গেল কেন? কি হলো কেন? উত্তর হচ্ছে লজ্জায় না, বরং এটার উত্তর হচ্ছে অপমানে। ওকে, যে সে প্রচুর অপমানিত ফিল করছে, এই অপমানের কারণে তার মুখ আসলে কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। ওকে, আচ্ছা, অনুপমের আহারে বসতে না পারার জন্য কোন কারণটি বিবেচনা করা হয়? তেমন ক্ষুধা ছিল না, না। আহার সুস্বাদু ছিল না, না। মন ভালো ছিল না, না। মামার অনুমতি ছিল না, অর্থাৎ তার মামা অনুমতি দিলে সেটি কি আগে খেয়ে ফেলতো। ওকে, এরপর বলছে ঠাট্টা সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এটার অন্তর্নিহিত অর্থ কি? ঠাট্টা মশকরা পছন্দ না, আত্মীয়তা অনাগ্রহ, উঠিলে খুশি হয়, ইঙ্গিতে ইতি না। তাহলে এটার উত্তর হচ্ছে এটা, অর্থাৎ একটা ইঙ্গিত দিছে যে আমি আপনাদের সাথে আসলে আগাইতে চাচ্ছি না, শেষ করতে চাচ্ছি। এরপরে সম্রাট কি করলো? যে আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করলেন। অর্থাৎ অনুপম ইতিমধ্যে বুঝা হয়ে গেছে যে অনুপম একটা মেরুদণ্ডহীন পুরুষ। তার মামা যাই বলবে তাই, সে তার মামার উপরে কিছুই বলবে না। তার মামা সত্য বললে সত্য, মিথ্যা বললে মিথ্যা, যাই বলুক সেটাই। সেই জন্য শম্ভুনাথ আর অনুপমকে কোনো কথা বলার প্রয়োজন, আবশ্যক বলতে এখানে বোঝানো হচ্ছে প্রয়োজন বা দরকার, কোনো দরকার বা কোনো প্রয়োজন বোধ করে নাই। কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউই না। তারপরে যা হইলো আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন, এই ঝাড় লণ্ঠন হচ্ছে ঝাড়বাতি আর কি, বাতি, বুঝছো? লণ্ঠন শব্দের অর্থ হচ্ছে বাতি। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ডভন্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সরিয়া বাহির হইয়া গেল। আচ্ছা, এখানে এই যে দক্ষ যজ্ঞ যেটা আছে এটা আমাদেরকে একটুখানি বুঝতে হবে। ওকে, তো দেখো এই লাইনটা আগে বুঝো। বরযাত্রের দল অর্থাৎ বরযাত্রীরা দক্ষ যজ্ঞের পালা সরিয়া বাহির হইয়া গেল। এটা মানে কি? প্রজাপতি দক্ষ একবার যজ্ঞের আয়োজন করেছিল, সমস্ত দেবতাকে আমন্ত্রণ করলেন। সেই যজ্ঞে তার জামাতা শিবকে নিমন্ত্রণ দেয়নি এবং শিবের অনেক নিন্দা করা হয়। এ যজ্ঞে পরনিন্দা শুনে শিব অনুচর সহ যজ্ঞস্থলে পৌঁছে যজ্ঞ ধ্বংস করে দেন এবং সতীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্যে মত্ত হন। মেয়ের বিয়ে দিবেন না শম্ভুনাথ? এ কথা শোনার পর বরযাত্রীরা শম্ভুনাথের বাড়িতে যে প্রলয় কাণ্ড বা মহা হট্টগোল হয়েছে সেটা বোঝাতে আসলে এই উপমাটি, তাহলে এটা মূলত হট্টগোল বোঝাতে এই উপমাটি ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝতে পারতেছো এটা কেন বলছে। তো এরপর বলছে বাড়ি ফেরার সময় ব্র্যান্ড রসন চৌকি। পরীক্ষাতে অনেকবার কোশ্চেন আসছে যে এই যে রসন চৌকি কি? এটা হচ্ছে সানাই, ঢোল আর কাঠি, এই তিনটাকে একসাথে বলা হয় রসন চৌকি। ওকে, তো বলছে কনসার্ট একসঙ্গে বাজিল না। যখন যাওয়ার সময় তারা এত ধুমধাম করে এত বাদ্যযন্ত্র নিয়ে গেছে, আসার সময় এগুলো আর কিছুই বাঁচতেছে না, কেননা আসার সময় তার বিয়েই হয় নাই, মেয়ে নিয়ে তো তারা আসতে পারে নাই, বরং অপমান করে তাদেরকে কি করছে? চলে যেতে বলছে। বলছে এগুলো আর বাজিল না। অব্রের ঝাড়গুলো, ঝাড় তো বুঝোই, ঝাড় বাতি থাকে না, ওই যে আমাদের বিয়েতে অনেক ধরনের বাতি লাগে এরকম। তো এখানে অব্র হচ্ছে এক ধরনের ধাতু দিয়ে তৈরি যে বাতিগুলো, এটার কথা বলছে। আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বারাত দিয়া কোথায় যে মহা নির্বাণ লাভ করিল।
মহানির্বাণ বলতে বোঝানো হয় মুক্তি। মহানির্বাণ লাভ করিল, তার সন্ধান পাওয়া যায়নি। লাইনটা একটু বুঝতে হবে। বলছে এত কিছু হয়ে গেল, এত বাতি এত কিছু ছিল, কিন্তু যাওয়ার সময় আর এই বাতিটাতে কিছুই জ্বললো না। বাতিগুলো মনে হচ্ছে, অব্রের ঝাড় বাতিগুলা মনে হচ্ছে আকাশের তারার উপর দায়িত্ব দিয়ে দিছে যে তারা তোমরাই আলো দাও, তারার মিটি আলো আছে না, তোমরাই আলো দাও, আমাদের আর দরকার নাই। এই ঝাড় বাতিগুলো মহানির্বাণ লাভ করেছে, মুক্তি পেয়ে গেছে, সেই অর্থে এটা ব্যবহার করছে। আচ্ছা, এরপরে দেখো, এরপর দেখবো আমরা শম্ভুনাথের প্রত্যাখ্যানের পর অনুপমদের প্রতিক্রিয়া। শম্ভুনাথ বাবু যখন তাদেরকে মানে বিয়ে দিল না, এভাবে যখন প্রত্যাখ্যান করলো, তখন অনুপমদের আসলে প্রতিক্রিয়া কেমন সেটা জানবো। বাড়িতে সকলে তো রাগিয়ে আগুন, কন্যার পিতার এত ঘুমর। এই ঘুমর মানে কি? ঘুমর শব্দের অর্থ হচ্ছে অহংকার, যে হ্যাঁ বিয়ে দিল না, এই যুগে তো ছেলে পাওয়াই কষ্ট। তোমাদেরকে প্রথমে বলছি না যে ছেলে পাওয়াই তো কি কষ্ট, প্রথম অংশ আমরা করছি না যে ছেলে পাওয়াই তো কষ্ট, আর মেয়ের বাপে বিয়েই দিল না। কলি যে 4 পাওয়া হইয়া আসিল। কলি হচ্ছে হিন্দু পুরাণের শেষ যুগ। কলি কি? হিন্দু পুরাণের 4টা যুগ, এই হিন্দু পুরাণের শেষ যুগ, শেষ যুগ। অর্থাৎ মনে হচ্ছে যে কলি যুগ চলে আসছে। আমরা অনেক সময় উপমা দিয়ে আমরা বলি না, মনে হচ্ছে কেমন চলে আসছে। যখন খুব অবাক করা কোনো জিনিস দেখি, কোথাও খুব অন্যায় অবিচার বেশি হইতেছে, আমরা কি বলি? কেমন চলে আসছে। তো হিন্দু পুরাণ অনুযায়ী শেষ যুগটা হচ্ছে কলি। তো বলে যে কলি যে 4 পাওয়া হইয়া আসিল। সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। মেয়ের যদি একবার বিয়ে ভেঙে যায়, এই মেয়ের বিয়ে কিন্তু আর সহজে হয় না। মেয়ের বিয়ে ভেঙে গেলে বা এরকম বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে গেলে ওই মেয়েদের ওরকম পরিস্থিতিতে বিয়ে হওয়াটা এর পরবর্তীতে অনেক কঠিন। ছেলেদের জন্য কঠিন, কিন্তু ছেলেদের জন্য তুলনামূলক এটা আসলে কঠিন না। একটা ছেলে দেখা গেলে একবার বিয়ে করছে, এরপর আবার বিয়ে করছে, সিস্টেমেটিক্যালি কোনো না কোনো ভাবে আসলে পেয়ে যায়। কিন্তু এখন তো বিয়ে হওয়ার কয়দিন পর পরে ডিভোর্স হয়ে যায়। তো এখন খুব অ্যাভেলেবেল যে ডিভোর্স, এটা এখন মানে বিয়ে আগে একটা বিয়ে হয়েছে এটা। তাছাড়া বিয়ে তো নাথিং, বিয়ে তো একটা সামাজিক ইয়ে। বিয়ে তো ধরো একজন আরেকজনের সাথে বিয়ে হয়েছে, তারপর কোনোভাবে সংসার ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তাই না? হইতে পারে। কিন্তু বিয়ের কইরা বিয়ে তো সে তো হালাল ভাবে, সঠিক ভাবে, নিয়ম নীতি মেনে, তাই না? যেই ধর্মেরই হোক নিয়ম নীতি মেনে ছিল। তো প্রেম যে করে ওইটা কোন নিয়মে পড়ে? অথচ আগে 5টা প্রেম করলে 10টা প্রেম করে, ওইটা কোনো কিছু না। মাইয়া আবার বিয়ের আগে আবার পোলার আবার জিজ্ঞাসা যে ঠিক আছে আমার কিন্তু আগে এরকম এরকম বয়ফ্রেন্ড ছিল, সিরিয়াস প্রেম ছিল, ইয়ে ছিল, তো এখন এগুলা তো নাই, এখন আমি এটা আপনারা আগে বলে রাখলাম যাতে করে পরে এগুলা নিয়ে আমাকে পিঞ্চ দেওয়া না হয়। পোলা আবার বলো যে এইটা তো হইতেই পারে, এই যুগে সবাই প্রেম করে, এটা হইতেই পারে। তো এটা হইলে সমস্যা নাই, তো বিয়ে হইলে সমস্যা, বুঝছো? আছে না? এটা কিন্তু কয়, দেখবা ছেলেরা, এই যে মেয়েরা বিয়ে থেকে করবা, পোলাও কয় অনেক সময় যে আমার পাস্ট ছিল, এই ছিল, সেই ছিল, এটা নিয়ে কিন্তু আমাকে এর সাথে কিন্তু ঝামেলা, আমি কিন্তু আগেই ক্লিয়ার করে নিয়েছি। মানে আগে একবার বলার মানে কি যে এটা নিয়ে আর কথা, যে তুমি তো আমার যাই না শুনেই বিয়ে করছো, এরকম এরকম তো ছিলেই, তাই না? তো আর সমস্যা কি? তা আবার এখন সবাই ভাবে, মাইয়া চিন্তা করে কিরে আমিও তো আগে প্রেম করছি, পোলাই কইলে আমিও তো আগে প্রেম করছি, পোলাই যখন কয় মাইয়া চিন্তা করে আমিও তো আগে প্রেম করছি, তাহলে তো ঠিকই আছে, আমি তো এটাই ডিজার্ভ করি, তো আমি তো একদম সতী সাবিত্রী ডিজার্ভ করি না। বুঝছো? এটা কিন্তু হয়, ঘটনাগুলো কিন্তু খুব বাস্তবিক ঘটনা। আচ্ছা, এরপর কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই কথা যার মনে বিয়ে হইবে না এ ভয় যার মনে নেই, তার শাস্তির উপায় কি? অর্থাৎ মেয়ের বাপে তো এটা মনেই করে না যে মেয়ের বিয়ে হোক আর না হোক, এটা দিয়ে তো মেয়ের বাপের কিছুই যায় আসে না। তো এটা তো মেয়ের বাপের মনে নাই। তো মেয়ের বাপে যদি বিয়ে হবে না, এই বিয়ে হবে না এটার জন্য যদি ভয় পাইতো তাহলে তো হইতো। মেয়ের বাপ তো ভয় পায় না। মস্ত বাংলাদেশ, মস্ত শব্দের অর্থ কি? পুরো। এই বাংলাদেশ বলতে কি বুঝাচ্ছে? তখন এই ভারতকে বুঝাচ্ছে, মানে ভারত বাংলাদেশ তখন একসাথে ছিল। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছেন। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহে এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। অর্থাৎ আমি এত বড় সৎপাত্র, এত ভালো ছেলে, আমার কপালে এত বড় কলঙ্কের দাগ কোন গ্রহ থেকে, কে এত ধুমধাম করে আলো জ্বালাইয়া বাজনা বাজায় এত ধুমধাম করে আমার কপালে এত বড় কলঙ্কের দাগ লিখে দিল? এটা কে করলো? বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদেরকে ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। তো বলতেছে এবার অনুপমরা চিন্তা করতেছে, যে অনুপমরা যখন চিন্তা করতেছে যে বিবাহ হইল না অথচ আমাদেরকে ফাঁকি দিয়ে খাওয়াই দিল, অনুপমরা তখন চিন্তা করতেছে যে হায় আল্লাহ, তাহলে আমাদেরকে বিয়ে দিল না, মেয়ে দিল না, আর আমাদেরকে সিস্টেমে খাওয়াই দিছে, এটা কিন্তু অপমান। বুঝছো? তো এরপর বলছে যে পাকযন্ত্রটা সহ, পাকযন্ত্র মানে খাবার হজম করে, যে মনে হচ্ছে যে যেখানে খাবার হজম হয় ওইটা সহ অন্ন শুদ্ধ, অন্ন শুদ্ধ মানে হচ্ছে খাবার সহ, খাবার সহ
মনে হচ্ছে টান মারিয়ে ফেলিয়ে দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মৃত্যু। তুমি বিয়ে করতে গেছো, তোমার অপমান করে খাওয়াই দিচ্ছে, তুমি কি খাইতে গেছো? তুমি তো গেছো বউ আনার জন্য, তোমার খাওয়াই দিয়ে বলে তুই জাগা, মাইয়া নেন লাগতো না, এটা অপমান না? এটাই করছে। এখন অনুপমরা যারা খাইয়ে আসছে এরা মনে হচ্ছে যে সব একদম নারী ভুড়ি সহ সব খাবার সহ সব বাইর করে দিয়ে আসলে তবে মনের যে যন্ত্রণা কষ্ট এটা মৃত্যু। বিবাহের চুক্তিভঙ্গ মানহানির মামলার দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল করিলেন। মামা এবার বলে বেড়াইতে লাগলো, সবাই বলে বেড়াইতে লাগলো যে বিবাহ মানহানি মামলা করবে, বিবাহের চুক্তিভঙ্গের জন্য মানহানি মামলা করবে। আচ্ছা, এরপর কি হলো? হিতৈষীরা বুঝিয়ে দিল। হিতৈষী মানে হচ্ছে যারা উপকারী, উপকারী বা শুভাকাঙ্ক্ষী যারা, অনুপমদের যারা শুভাকাঙ্ক্ষী, তখন তারা বাবাকে বুঝাইলো তা হইলে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম। তো আশপাশের মানুষজন বললো না এটা করার দরকার নাই, এমনিতেই তো এক বড় তামাশা হয়েছে, আর বাকি তামাশা করার কোনো দরকার নাই। কোন গতিকে শম্ভুনাথ বাবু বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোপের রেখায় তা দিতে দিতে এটাই কেবল আমরা কামনা করতে লাগলাম। সবাই কিন্তু এটাই কামনা করে। অনুপমটাকে এখন কামনা করতে যে মাইয়ের বিয়ে দেশ নাই, এবার মাইয়ের যখন বিয়ে যখন হইব না তখন তো আবার আমাদের পায়ে পড়বি, যে আইয়া কি করবি, আমাদের পায়ে পড়বি, মাপ চাইবি যে বাবা আমি ভুল করছি, আমার মাইটারে নেন, মেয়েটার তো বিয়ে হইতেছে না। অনুপমরা এটা নিয়ে খুব খুশি, এরকম হয় দেখবা। মানুষ কিন্তু এরকম চিন্তা ভাবনা করে, প্রেম করছে ব্রেকআপ হয়ে গেছে, মায়ের মতো সংসার করতেছে, পোলা পোলার মতো আছে। পোলা কিন্তু সারা জীবন এটা মনে করে যে মাইয়া একদিন আইবো, আয়া আমার কইব যে তুমি আমার জন্য পারফেক্ট ছিলা, তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসছো, হ্যাঁ আমার অনেক বড় ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার জন্য ঠিক ছিল, তোমার মতো আমাকে কেউ ভালোবাসে নাই। আবার মাইয়া এটা মনে করে যে পোলা একদিন আইয়া কইব যে তুমি আমার জন্য ঠিক ছিলে। বিয়ে শাদী করার পরে যখন দেখবো মাইয়া কিন্তু মনে মনে এরকম ছাড়াছাড়ি হয়ে গেলে মাইয়া মনে মনে চিন্তা করে আমার থেকে ভালো কখনো পাবে না, আমার থেকে বেশি ভালো ওরা কেউ আসবে না। আবার পোলাও মনে করে, কিন্তু আলটিমেট সারা জীবনে কেউ কারো কাছে আর জীবনে কোনোদিন মাপ চাওয়া আর হয় না, বুঝছো? কিন্তু দুজনেই মনে করে তুইও আমার কাছে আইবি, হেও মনে করে আমিও তোর কাছে যাবো, আসলে কিছুই না। তো ঘটনা এখানে এরকম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বইতেছে। এখানে কালো রং অর্থাৎ এই আক্রোশ, অর্থাৎ তাদের প্রতি যে আক্রোশ, এটা এই যে একটা কালো রং অর্থাৎ এই যে একটা খারাপ সময়, এইটার পাশাপাশি আরেকটা স্রোত বইতেছে যেটা রং একেবারে কালো না, অর্থাৎ যেটা খুব কষ্টের না। সেটা কি? সমস্ত মন যেই সেই অপরিচিতার পানে ছুটিয়ে গিয়েছিল এখনই, যে তাহাকে কিছুই টানিয়া ফিরিতে পারি না, দেওয়ালটুকু আড়ালে রহিয়া গেল গো। বলছে এই যে অপরিচিতা, এই অপরিচিতাকে এখন আমার মন প্রাণ সবকিছু তাকে নিয়ে চিন্তা করতেছি। দেওয়ালটুকু আলাদা রয়ে গেছে, যে বিয়ের দিন আমি তার আর আমার মাঝে খালি একটা দেওয়াল ছিল, সেই রুমে ছিল, আমি এই রুমে ছিলাম, মাঝখানে শুধু একটা দেওয়াল ছিল, এই দেওয়ালটা না থাকলে আমি তারা দেখতে পারতাম। আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমি মেয়েটার এখন পর্যন্ত দেখি নাই, দেওয়ালটুকু হ্যাঁ আড়ালে রহিয়া গেল গো। অর্থাৎ দেওয়ালটা, বুঝছো কি? এই যে বলছে রিয়েলিটি তোমাদের কি কমন পড়ে গেছে নাকি? হ্যাঁ তোমাদের কমন পড়ে গেছে না? আমি যা বলবো সেটাই রিয়েলিটি, ওটাই বাস্তব। কারণ তোমাদেরকে তো আমি বুঝি, তো তোমাদের বয়সটা আমি পার করে আসছি না কি, তো যেটা গমো এটাই সঠিক। তাহলে অনুপম কি বললো যে দেওয়ালটুকু আলাদা রইয়া গেল গো। চলো আমরা লেভেল 5 এর কোশ্চেন সলভ করি। বিয়ের আসর থেকে বরযাত্রীর প্রস্থান পালাকে অনুপম কিসের সঙ্গে তুলনা করেছেন? বলো। বলো 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 দ্রুত। তাহলে উত্তর কি? দক্ষযজ্ঞের পালা, তাই না? এর পরের প্রশ্ন বলছে যে অপরিচিতা গল্পে মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি? উক্তিটি প্রকাশ পেয়েছে আগামী সময়ের ইঙ্গিত, পরবর্তীতে সমাজ ব্যবস্থা, শম্ভুনাথ বাবুর সাহসিকতা, শম্ভুনাথ বাবুর নির্বিকারত্ব। বলো। এটা একটু, এই কোশ্চেনটাতে একটু ঝামেলা আছে, এটা আমরা একটু স্কিপ করি। এরপর বলছে কল্যাণীকে জীবন সঙ্গিনী হিসাবে পাওয়া অনুপমের কাছে কি হিসাবে রয়ে গেল? দেওয়ালটুকুর আড়াল, তাই না? এটা আমরা পড়েছি। আচ্ছা এবার দেখো অনুপমের কল্পনায় কল্যাণী, অনুপম এবার কল্যাণীকে নিয়ে খুব চিন্তা করতেছে। সেই চিন্তাটা কি দেখো, বলছে কপালে তার চন্দন আঁকা। এবার সে এরকম, এখানে অনুপম যেরকম চিন্তা করছে এরকমই আমরা একটা মেয়েকে সাজাইছি, ওকে? সেই মেয়েটা কেমন? কপালে তার চন্দন আঁকা, দেখতে পারতেছে যে কপালে একটা মেয়ে তার চন্দন আঁকা, কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে একটা মেয়ে লাল শাড়ি পরে আছে, মুখে তার লজ্জার রক্তিম, একটু লাজুক চেহারা এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা এটা কিন্তু বাস্তবে কোনো মেয়ে না, এগুলো আমরা জেনারেট করে নিছি তোমাদেরকে পড়ানোর সুবিধার্থে, ওকে?
সো ভালো লাগলে আসলে কিছু করার না, বাস্তবে এরকম মেয়ে পাবা না। হৃদয়ের ভিতরে কি যেন কেমন করিয়া বলিব, আমার কল্পলোকের কল্পলতাটি বসন্ত সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দেওয়ার জন্য নত হইয়া পড়েছিল। ফুলের ভার, বসন্তের সমস্ত ফুলগুলো আমাকে এরকম ওই যে প্রপোজ করে না, নত হয়ে এরকম করতেছে। এরপর বলছে, হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আমার একটি মাত্র পা ফেলার অপেক্ষায় এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনোদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনোদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেকটি কথা স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালায় দেয়। স্ফুলিঙ্গ মানে আগুনের ফুলকি, অর্থাৎ বিনোদা তো এমনিতে সংকীর্ণ কথা, কিন্তু বিনোদা এমন ভাবে কথা বলে যে সব কথা মনে হচ্ছে আমার মধ্যে আগুনের ফুলকির মতো আমার মধ্যে হিট করে। দেখবা কিছু কিছু মানুষ আছে খুব সিম্পল যে কথাবার্তা বলে, কিন্তু তার কথা এমন ভাবে তোমাকে হিট করে তুমি এটা চিন্তাই করতে পারবে না, তাই না? তো এরকম ভাবে বলতেছে। বন্ধু বান্ধবের ভিতরে অনেক সময় থাকে না, যখন কারো গল্প করে যে এই মাইয়া সেই, এই দেখতে এমন, চোখ এমন, এমন, হ্যাঁ, মানে যখন বর্ণনা দেয় তখন তোমার মধ্যে তো তখন তো তুমি আর তোমার মধ্যে থাকো না, এরকম আর কি। যখন বিনোদার মুখ থেকে যখন সে শুনে তখন তো সে দিশাহারা হয়ে যায়। বুঝিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্ত অস্পষ্ট রইয়া গেল। মেয়েটার ছবি এখন পর্যন্ত দেখে নাই অনুপম, মেয়েটাকেও এখন পর্যন্ত অনুপম দেখে নাই। বাহিরে কিছু ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারলাম না। কত চমৎকার একটা লাইন বলছে, বাহিরে তো আমি তো কোনোদিন তার ছবিও দেখি নাই, তারেও দেখি নাই, আমি তো এই জন্য তারা কোনোদিন মনেও আনতে পারি না। তুমি নর্মালি চিন্তা করো, তোমার স্বপ্নের মানুষ যারা নিয়ে রাত মানে নিশিরাইতে তুমি যারা নিয়ে চিন্তা করো, বাতিটা বন্ধ করে কম্বলের নিচে শুয়ে তুমি যারা নিয়ে কল্পনা করো, ওই মানুষটা 100% তুমি লাইফে কখনো না কখনো দেখছো। না দেখো তুমি তাকে ছবিতে দেখছো, না দেখো তুমি তার ভিডিওতে দেখছো। আচ্ছা চিন্তা করো তো, তোমার লাইফে এই জীবনে তুমি কি এমন কোন ছেলে এমন কোন মেয়েরে নিয়ে, কিংবা এমন কোন মেয়ে এমন কোন ছেলেকে নিয়ে কি কল্পনা করতে পারছো যারা তুমি দেখোই নাই, তারা তুমি কল্পনাতে কিভাবে আনবা? অনুপমের এটা হচ্ছে কষ্ট, যে বলছে যে মনেও তারে আমি আনতে পারি না, তার সাথে বিয়ে হয় নাই, সমস্যা নাই, কিন্তু তারা নিয়ে তো আমি বিয়ের পরবর্তী কি হইতে পারে আমাদের মধ্যে ভালোবাসা কি করতেছে না করতেছে, এরকম তো আমি একটা আমার মনের মতো করে আমি তো একটা সিনারি সাজাইতে পারতাম, কিন্তু আমি তো তার দেখি নাই, এই জন্য আমি সেটা মনেও আনতে পারতেছি না। এটা তার কষ্ট। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেওয়ালের বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিষার কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার একটা ফটোগ্রাফ দেখানো হয়েছে, অর্থাৎ মেয়েটিকে আমার একটা ছবি দেখানো হয়েছে, পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি আর কোনো একটা বক্সের মধ্যে লুকানো আছে। এবার অনুভব চিন্তা করতেছে যে আমার যে ছবিটা তার দেখানো হয়েছে, আমি নিশ্চিত যে আমার সেই ছবি ওই মেয়েটা কি করে একটা বক্সের মধ্যে লুকিয়ে রাখে। কি করে? এবার দেখো, একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরলা দুপুরে সে কি সুন্দর, সে কি সেটা খুলিয়ে দেখে না? অনুপম চিন্তা করে যে সে হয়তো আমার ওই ছবিটা একটা বাক্সের মধ্যে রাখে, দুপুরবেলা যখন ঘরে কেউ যখন থাকে না তখন সে দরজাটা আটকাইয়া সে আমার ছবিটা দেখে, এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, মেয়েটা আসলে সুন্দর। ওকে, এরপরে দেখো, এক একদিন নিরলা দুপুরে সে কি সেটি খুলিয়ে দেখে না, যখন ঝুঁকিয়ে দেখে তখন ছবিটি উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলো চুল আসিয়া পড়ে না। কত সুন্দর কল্পনা করতেছে, বলতেছে যখন সে এইটা যখন দেখে, যখন সে আমার ছবিটা যখন দেখে, তখন তার মুখের দুই পাশ দিয়ে চুলগুলো কি আমার ছবির উপরে এসে পড়ে না। মানে নারীর চুল কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটা ব্যাপার আছে। ওই যে দেখবা যে অনেক সময় ওই যে শ্যাম্পু গুলোর অ্যাড দেয়, যে শ্যাম্পু মেয়ে যখন শ্যাম্পু করে এসে এমনি পোলার সামনে দিয়ে চুল যখন বুঝছো, শ্যাম্পুর গ্রান শুনে ভেজা চুল নিয়ে সাহিত্যে অনেক কবিতা আছে। যাই হোক, এগুলো তোমাদেরকে আর গভীরে নিচ্ছি না। তো বলছো হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকিয়ে ফেলে না? যখন বাহিরে সে যখন বুঝে যে কেউ হাঁটতেছে, তখন সে কি ওই ছবিটা তার আঁচলের মধ্যে লুকাই ফেলে না? অনুভবের কল্পনা হচ্ছে ছবি লুকাইছে মানে আমি তার আঁচলের ভিতরে লুকাই গেছি। ভাই, এটা তো সম্ভব না, এটা কল্পনা। ওকে, এরপর বলছে দিন যায়, একটা বছর গেলে, এইরকম করতে করতে বিয়ে ভাঙছে, প্রায় 1 বছর হয়ে গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথাই তুলিতে পারেন না। মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়ে যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। হ্যাঁ, এদিকে আমি শুনিলাম মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছে, কিন্তু সে পণ করেছে। এই পণ মানে হচ্ছে প্রতিজ্ঞা। এই পণ মানে কি? প্রতিজ্ঞা। অর্থাৎ
অনুপম শুনছে যে মেয়ের জন্য নাকি ভালো ছেলে পাইছে, কিন্তু মেয়ে বলছে বিয়ে করবে না। মেয়ে বলছে কি বিয়ে করবে না। শুনি আমার মন পুলকের আবেশে, পুলকের আবেশ মানে কি, খুশিতে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। অনুপম চিন্তা করতে যেহেতু সে অন্য জায়গাতে বিয়ে করতেছে না, তার মানে তো সে আমার নিয়ে সে মগ্ন, যে আমার প্রেমে সে একেবারে কি হয়ে গেছে, ভূত হয়ে গেছে। এই জন্য সে আর কি করতেছে না, বিয়ে টিয়ে করতেছে না। কি এই ঘটনাগুলো কিন্তু বাস্তবে ঘটে। ঘটনা পোলার মেয়ে যখন কি হয়, প্রেম যখন ছাড়াছাড়ি হয়ে যায়, যখন দেখে যে ঠিক আছে আজকের পর থেকে তোমার সাথে আমার কথা হবে না, আমি তোমার সব জায়গায় যখন ব্লক মেরে দেয়, 1 মাস 2 মাস যায়, পোলা এখানে চিন্তা করতেছে যে দূর ওরে আর কে বিয়ে করবে, ওর বিয়ে টিয়ে হইতেছে না, এতদিন খুব ফাফর নিত, ওর লেগে অমুক অত পোলা পাগল তত পোলা পাগল, আসলে কিছুই না, তলে তলে কিন্তু আবার আরেক প্রেমে কিন্তু চলে গেছে। এখান দিয়ে মাইয়া এসে আবার পোলার ফেসবুক আইডি দেখে যে ইয়ে করে, কে কারে ফলো করতেছে কি করতেছে দেখে, কোনো মেয়েটে যখন পায় না ভাবছে আমি নাই, ওর লোক আর কে প্রেম করবো। তো ব্যাপারটা এরকম যে চোরের মন পুলিশ পুলিশ। অনুপম চিন্তা করতেছে যে যেহেতু সে বিয়ে করে নাই, তার মানে সে আমাকে বিয়ে করবে। এই জন্য সে চিন্তা করতে যে ওই মেয়েটা ভালো করে খায় না, সন্ধ্যা হয়ে আসে, সে চুল বাঁধতে ভুলে যায়, মানে সে খুব ছাগা খাইছে এই টাইপের আর কি। তখন কি হয়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ করে একদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের 2 চোখ জলে ভরা। জিজ্ঞেস করিল মা তোর কি হয়েছে, হ্যাঁ বল আমাকে। মেয়েটি তাড়াতাড়ি চোখ জল মুছিয়া বাংলা সিনেমার মতো কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিন, অনাবৃষ্টি মানে হচ্ছে যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়েটি একেবারে বিমর্ষ, বিমর্ষ মানে কি মনমরা, একেবারে মনে হয় বিমর্ষ হইয়া পড়েছে। তখন বাপের পানে আর সইল না, তখন অভিমান বাসায় দিয়া তিনি ছুটি আসিলেন আমাদের ধারে, অর্থাৎ আমাদের দরজায়, আমাদের কাছে। বুঝছো? তাহলে বুঝতে পারতেছ এবার এটা হচ্ছে কি, এটা পুরোটাই অনুপমের চিন্তা যে মেয়ে আমার জন্য যখন খুব কান্নাকাটি করতেছে, তখন মেয়ের বাবা এসে বললো তোর কি হয়েছে তুই আমার। তারপর মেয়ে যখন চোখ পানি মুছতো সিনেমার মতো, তখন মেয়ের বাবা আবার চলে আসছে। কিন্তু বাস্তবে তো এগুলো কিছুই হয় না, উল্টো অনুপমরাই আবার যাইতে হয়। তারপর মনের মধ্যে সেই কালো স্রোতের ধারাটি বহিতেছিল, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। এই যে কল্যাণীকে নিয়ে যে চিন্তা, এটা এখন আর শুধু চিন্তা না, এটাকে এখন বাস্তবে রূপ দিতে হবে। সে বলিল বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশে বিদেশে লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টপর, এই যে বরের টপর, ওই যে বড় যে মুকুট টাইপের যেটা পরে, দলিয়া দল বল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধরাটি চোখের জলের মতো শুভ্র, সেই রাজহংসের রূপ ধরা দিল। যেমন করিয়া আমি একদিন দয়মন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমন করিয়া আমাকে একবার উড়িয়ে যাইতে দাও। আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। অর্থাৎ এইখানে বিরোহিনী বলতে কাকে বোঝাচ্ছে, এইখানে বিরোহিনী বলতে বোঝাচ্ছে কল্যাণীকে। অর্থাৎ আমি কল্যাণীকে একটু সংবাদ দিতে চাই, আমি তোমার আবার বিয়ে করার জন্য যাচ্ছি, বিরোহিনীর কানে আমি আবার এই সংবাদ দিয়ে আসতে চাই। তারপর দুঃখের রাত পোহাইল, নববর্ষের জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিয়া একেবারে সেই দেওয়ালের বাহিরে রইল সমস্ত পৃথিবী, আর সবাই তার ভেতরে প্রবেশ করিল, একটি মাত্র মানুষ। তারপরে আমার কথা পুরিল। কিন্তু কথা এমন করিয়া পুরাইল না, যেখানে আসিয়া তাহা অপুরাণ হইয়াছে সেখানের বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। মাকে নিয়ে তীর্থে চলিলাম। এই তীর্থ বলতে সাধারণত পবিত্র স্থানকে বুঝায়। তীর্থে চলিলাম, আমার উপরে ভার ছিল, কারণ মামা একেবারেই হাবড়ার পোল পার হন নাই, অর্থাৎ কলকাতা থেকে মামা কখনোই কি হন নাই, বের হন নাই, এটা বুঝাইছে। অর্থাৎ তারা এখন যাবে কল্যাণীদের কাছে, ওকে, কল্যাণীদের বাড়িতে যাবে। তো এরপর দেখো আমরা লেভেল 6 এ কোশ্চেন সলভ করি। বিনোদার প্রত্যেকটি কথা অনুপমের মনে স্ফুলিঙ্গের মতো আগুন জ্বালিয়ে দিয়েছিল কেন? কেন দিয়েছিল বলতো? ওকে, তাহলে কেন? বিনোদার প্রত্যেকটি কথা অনুভব উত্তর হচ্ছে বর্ণনার ভাষা সাবলীল বলে। ওকে, এরপরে দেখো কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে, এই পুলক মানে কি, মানে পুলক শব্দের অর্থ হচ্ছে আনন্দ, পুলকের আবেশে ভরে গিয়েছিল। বিনোদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া, বিবাহের দিন ক্ষণ ধার্য হওয়া, বিবাহ না করতে কল্যাণীর পণ, গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ। তাহলে উত্তর হচ্ছে এইটার কারণে সে আসলে অনেক বেশি খুশি হয়। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, এখানে কার কথা বোঝানো হয়েছে? বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, তাহলে বুঝতে পারতেছো কার কথা, কল্যাণীর কথা বোঝানো হয়েছে। এরপর দেখো আমরা দেখবো যে অনুপমের কানপুরে যাত্রা। এবার অনুপমরা কি করে, অনুপমরা এবার কানপুরের দিকে যায়, কানপুরের দিকে যাত্রা শুরু করে। এই যাত্রার বর্ণনাটা আমরা পড়বো, পরে শেষ করবো। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, তাহলে বুঝতে পারতেছো কানপুরে যে যায় তারা কিসে করে যায়, কোন যানবাহনে করে যায়? উত্তর হচ্ছে রেলগাড়ি। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকারের এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছে। কখনো যদি একা যদি ট্রাভেল করো তাহলে দেখবা যে
বা পাশে মানুষজন একা থাকলে এরকম অনেক কিছু নিয়ে মানুষ চিন্তা করে, তো সেরকম নানা ধরনের স্বপ্ন, নানা ধরনের চিন্তা তার মধ্যে আসতেছে। হঠাৎ একা কোন স্টেশনে জাগিয়ে উঠিলাম, আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত। তারা কেমনে চিরপরিচিত? কারণ ওই যে তারাগুলো তুমি অস্ট্রেলিয়া গেলেও ওই তারাই দেখবা, চীনে গেলেও ওই তারা দেখবা, বাংলাদেশেও একই তারা দেখবা। এটা ছাড়া যেহেতু সে কলকাতার বাহিরে কখনো যায় না, তার কাছে সবকিছু অচেনা। স্টেশনে দ্বীপ কয়টা? দ্বীপ বলতে এখানে বোঝানো হচ্ছে কি? বাতি। দ্বীপ বলতে কি বোঝানো হচ্ছে? বাতি। স্টেশনে দ্বীপ কয়টা? খাড়া হইয়া, খাড়া মানে কি? একদম সোজা হয়ে দাঁড়াইয়া আলো ধরিয়া দেয়। এই পৃথিবীতে যে কত অচেনা জাহাজ, চারদিকে তাহা যে কতবারই বহু দূরে, তাহাই দেখিয়া দিতেছে, দেখাই দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে ট্রেনে আলোর নিচে কি পর্দা টানা? তাহলে ট্রেনে আলোর নিচে কি পর্দা টানা? সবুজ পর্দা টানা। তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্ত কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রয়েছে, তাহার যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব। সবুজ প্রদোষ, এই প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। এই শব্দের অর্থটা পরীক্ষায় প্রশ্ন আসে। মিটিমিটি আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেবল একরকম হইয়া পড়িয়া আছি। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে বলিয়া উঠিল, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। এই যে একটা মেয়ে বলছে, জাস্ট একটা কথা সে তার কানে আসছে, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এটা শুনে অনুপমের কাছে মনে হয়েছে কোনো মেয়ে মনে হচ্ছে তাকে গান শুনাইছে। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময় অর্থাৎ যেটা সময় পারফেক্ট সময় ছিল না এমন সুন্দর কথা শোনার, অজায়গায় যেটা পারফেক্ট জায়গা ছিল না, অচমকা যেটা হঠাৎ করে শুনে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। অর্থাৎ বাঙালি মেয়ের কথা যে কি সুন্দর, এটা সে এই মেয়ের এই বাক্য দিয়ে বুঝতে পারছে। কিন্তু এই গলাটাকে কেবলমাত্র একটা মেয়ের গলা বলিয়াই একটি শ্রেণীভুক্ত করিয়ে দেওয়া চলে না। এটা আমি যদি খালি বলি যে এটা একটা মেয়ের ভয়েস, একটু পর্যন্ত বললে এটা কম হয়ে যাবে। এ কেবল একটি মানুষের গলা, শুনিলে মন বলিয়া উঠে এমন তো আর শুনি নাই। বলছে এই মেয়ের কথা আমি যখন শুনি, গলা যখন শুনছি, এরকম গলা তো আমি আর কোনো মেয়ের গলার মধ্যে শুনি নাই। এই কণ্ঠস্বর আমি কখনো শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম মানে কি? যাহা ভেতরে থাকে এমন। অনির্বাচনীয় মানে যেটা নির্বাচন করা যায় না। যেটা কি করা যায় না? নির্বাচন করা যায় না। আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। অর্থাৎ একটা মেয়ে দেখতে সুন্দর, এটা তো তুমি তার রূপ দেখেই বুঝতে পারতেছ এই মেয়েটা দেখতে সুন্দর, চেহারা সুরত দেখা। কিন্তু একটা মেয়ের কথা কত সুন্দর হইতে পারে, গলা কত সুন্দর হইতে পারে, এটা তুমি দেখে এটা তুমি নির্বাচন করতে পারবে না। অনেক সুন্দরী মেয়ে আছে, দেখতে অনেক সুন্দর, নাদুস নুদুস, অনেক স্কিন টোন অনেক সুন্দর, সবই সুন্দর, সুন্দর চুল, সবকিছু সুন্দর, মুখ গোলগাল, দেখে মনে হইতে যে কি হলিউড বলিউডের নায়িকা। কথা সত্য, কিন্তু মেয়ে যখন কথা বলে তখন মনে হয় যে না, এই মেয়ের থেকে খারাপ আর কোনো মেয়ে হইতে পারে না। একটা মেয়ে অনেক সুন্দর কিন্তু কণ্ঠ খুবই বাজে, ক্যাস 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 করে। কিছু মেয়ের কণ্ঠ ক্যাস 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 করে, একটু পর্যন্ত মানা যায়। কিছু মেয়ে দেখতে সুন্দর, কথা কয় বেটার মতো। ওইটা কি কারো ভালো লাগবে? এটার প্রতি যে ফিলিংস ছিল, এটার বেটার গলার এই কণ্ঠ শোনার পর তো যে কোনো ছেলে সব ফিলিংস কি হয়ে যাবে? ধুলিসাৎ হয়ে যাবে। তো এই জন্য অনুপম বলছে যে কণ্ঠস্বর এমন একটা জিনিস, রূপ জিনিসটা কম নয়, কিন্তু কণ্ঠস্বর এমন একটা জিনিস যেটা ভেতরে থাকে, যেটা দেখা যায় না। আগের যুগে কি হইতো, যখন এই যে ফোন যখন নতুন নতুন বের হয়েছে, তখন ওই যে দূর দূরান্তে কথা বলে খালি কথা বলতো, দেখতো না। বাটন ফোন ছিল, নোকিয়া ফোন ছিল, কেউ কারো দেখতো না। আমি কণ্ঠ শুনে এরপর বিয়ের দিন তারিখ ঠিক করে গিয়ে বিয়ে করে নিয়ে আসতো। রূপ লাগবো না, যে গলা, এই গলার কিন্তু পাওয়ার অনেক বেশি। কথা বুঝছো? বলছে আমি তাড়াতাড়ি গাড়িতে জানালা খুলিয়ে বাহিরে মুখ বেড়ে। অনুপম হালকা একটু ক্যারেক্টার, তো হালকা একটু সমস্যা আছে। তো সে কিন্তু খেয়াল করো, সে যাইতেছে বিয়ে করার জন্য, মারে নিয়ে যাচ্ছে কি কল্যাণীদের বাড়িতে বিয়ে করার জন্য। পথের মধ্যে সে এক মেয়ের গলা শুনে, এই মেয়ের গলারে সে কতভাবে কত কি করতেছে, এই মেয়ের দেখার জন্য সে আবার জানালা দিয়ে মুখ বাইর করেও আবার দিছে। এই জন্যই মেয়েরা বলে বেটা মানুষ। কিছুই দেখিলাম না, প্ল্যাটফর্মে অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তার এক চক্ষু লণ্ঠন নাড়িয়ে দিল, গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রইলাম, জানালার কাছে সে বসেই রইল, মুখটুক বাইর করে দিয়ে। সে আসলে কেউ দেখতে পেল না। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এক তারাময় রাত্রির মতো অনাবৃত্ত করিয়া ধরে, আবৃত্ত করিয়া ধরে রাখে, তাহাকে ধরিতে পারা যায় না। সে হচ্ছে ওই তারার মতো, তারাময় রাত্র, তারাকে আমি দেখি কিন্তু তারাকে কি আমি ধরতে পারি? তারা আমাকে আবৃত্ত করে রাখে, কিন্তু ওই তারাকে আমি ধরতে পারি না। এই যে মেয়েটার গলা শুনলাম, এই মেয়েটা আমার কাছে এরকম তারার মতো। আমি তার কণ্ঠ শুনছি, সে আমার আশপাশে আছে, কিন্তু আমি তাকে ধরতে পারতেছি না।
বুঝছো? এরপর হচ্ছে ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষেই তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতা এতটুকু দাগ পড়ে নাই। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, গাড়ি লোহার মৃদাঙ্গে তাল দিতে দিতে চলিল। মৃদাঙ্গ মানে হচ্ছে বাদ্যযন্ত্র, অর্থাৎ বাদ্যযন্ত্রের মতো তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটি মাত্র দোয়া। গানের দোয়া মানে কি? গানে কিছু কিছু গান আছে, গানে দেখবা যে গান যা গানের থেকে বড় একটা লাইন যেটা বারবার বারবার চলে, প্রত্যেকটা গানেই দেখবা যে এক লাইন, যেমন কালা চশমা কালা চশমা, গান একটু চলে 30 সেকেন্ড, এরপর কালা চশমা, আবার 20 সেকেন্ড চলে, আবার কালা চশমা। এটা হচ্ছে গানের দোয়া। দোয়া মানে কি? গানের যে অংশটা বারবার রিপিট হয়। তো বলছো ওই যে তার কথাটা শুনলাম, যে গানের ওই অংশের মতো মনে হচ্ছে বারবার বারবার আমি তার ওই কথাই শুনতেছি, গাড়িতে জায়গা আছে, এটাই মনে হচ্ছে গানের ধোয়া। এরপর বলছে আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনে না, অথচ সেই যে চেনাটুকু কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিল, সেটা ছিন্ন হলেই যে চেনার আর অন্ত নাই। অন্ত মানে কি? শেষ নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, কিন্তু এক নিমিষও দেরি করি নাই। অর্থাৎ এক নিমিষ, এক মুহূর্ত আমি কি করি নাই? আমি দেরি করি নাই। তুমি বলার সাথে সাথে আমি কি চলে আসছি, কিন্তু আমি আর তোমাকে কি করলাম? আমি আর তোমাকে দেখলাম না। বুঝছো? ওকে, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? বলো। এরপরে দেখো, রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, অর্থাৎ রাতে যেহেতু জার্নি করতেছে ভালো করে ঘুম হয় না। প্রায় প্রতিটি স্টেশন একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল। যাহাকে দেখা হইল না, হ্যাঁ, সে পাথে রাতে নামিয়ে যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, এইখান থেকে মনে রাখতে হবে, অনুপমদের টিকিট ছিল ফার্স্ট ক্লাসের। মনে আশা ছিল বীর হইবে না, নামিয়ে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আটডালির দল, সাহেবদের পিয়নরা আর কি, চামচারা, পিয়ন সহকারীরা আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতে লাগলো। কোন এক বড় ফৌজ মানে কি? বাহিনী থাকে না, অমুক বাহিনী তমুক বাহিনী, এরকম কোন এক বড় ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরে গাড়ি আসিল, বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে। এইটাই গল্পের মধ্যে তখন ব্রিটিশ শাসিত ব্রিটিশদের যেই আমাদের উপরে তাদের যেই ক্ষমতা খাটানো এবং আমলাতান্ত্রিক যে একটা জটিলতা ছিল, এটা কিন্তু এই লাইনের মধ্যে প্রকাশ করে। কোন এক ফৌজের কোন এক সৈন্য দলের কোন এক বড় কর্মকর্তা যাবে, কিন্তু তার জন্য ফার্স্ট ক্লাসের টিকিট যারা কাটছে তারাও ওই ফার্স্ট ক্লাসের টিকিট ছেড়ে দিতে হবে। অনুপমরা এটা বুঝে গেছে। তার মানে ব্রিটিশ শাসিত তখনকার আসলে যে ব্যবস্থাপনা ছিল বাঙালিদের উপর চাপিয়ে দেওয়া এবং বাঙালিরা তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত হওয়া, এইটা এই লাইনটার ভিতরে বোঝা যায়। এর পরবর্তীতে আমরা পরের ক্লাসে আমরা হচ্ছে দেখবো, পরের ক্লাসে আমরা দেখবো যে আমাদের আসলে গল্পটার মানে শেষ কতদূর হয়, এবং আমরা অনেকগুলো বোর্ডের কোশ্চেনও নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সলভ করবো। তো আজকে আমাদের এতটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ ইনশাল্লাহ পড়বো, এবং অপরিচিত গল্পের উপর আমাদের আসলে 3টা গল্প হইলে আমি একটু ডিটেলসে পড়াইতে পারবো। সো নেক্সট ক্লাসটা ছোট হবে, খুব বেশি বড় হবে না। আচ্ছা, আজকের ক্লাস তোমাদের কাছে কেমন লাগলো একটু জানাও। হ্যাঁ, ওকে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাকি অংশটা শেষ করব এবং অনেকগুলো বোর্ডের কোশ্চেন সলভ করব। আজকে হয়তো আমি গল্পটা শেষ করতে পারবো, বাট বোর্ডের কোশ্চেনগুলো আবার শেষ করতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো আমরা 3টা ক্লাসে আস্তে ধীরে করি, সমস্যা নেই। ঠিক আছে, তো তাহলে সবাই ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক আছে, কি বলছে একজন, কি কমেন্ট করছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য শুভ কামনা। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।